নমস্কার। বাংলা ভাষার শব্দ এই অধ্যায়ের হাতে কলমের অংশের যে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেইগুলো আজকে আমরা আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হলো দৃষ্টান্ত সহ কাকে বলে লেখো। দৃষ্টান্ত মানে উদাহরণ সহ এদের সংজ্ঞা দিতে হবে। প্রথম প্রশ্ন তদ্ভব শব্দ। তদ্ভব এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়াচ্ছে তদ অর্থাৎ তার থেকে, আর ভব মানে জাত, তার থেকে জাত। এখানে তার বলতে সংস্কৃত, আর সংস্কৃত ভাষার থেকে জাত সেই সমস্ত শব্দগুলোকে বলা হচ্ছে তদ্ভব। তো এক্ষেত্রে বলে রাখা দরকার এমন কিছু শব্দ আছে যেগুলো সরাসরি সংস্কৃত ভাষার থেকে বাংলা ভাষায় গৃহীত হয়নি, সেইগুলো সংস্কৃত থেকে প্রথমে প্রাকৃত ভাষায় রূপান্তরিত হয়েছে, তারপর প্রাকৃত থেকে সেটা বাংলা ভাষা স্থান পেয়েছে। এই ধরনের শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরিভাবে বাংলায় না এসে সংস্কৃত থেকে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি বিভিন্ন স্তরে রূপান্তরিত হয়ে, ধারাবাহিক রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় স্থান পেয়েছে, এই ধরনের শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন উদাহরণ হবে অদ্য, এটা সংস্কৃত, এটার থেকে হলো অজ্য প্রাকৃত, তার থেকে আসছে আজ, অদ্যর থেকে এসছে আজ। তো এইভাবে রূপান্তরিত হয়ে তদ্ভব শব্দ গঠিত হয়েছে। সেই রকম হতে পারে কার্য, তার থেকে কর্য, তার থেকে কাজ। কৃষ্ণ, কণ্হ, কানু। তো এইগুলো হলো তদ্ভব শব্দের উদাহরণ। পরের প্রশ্ন হলো সংকর শব্দ। এর আরেকটা নাম আছে মিশ্র শব্দ। সংকর এর কথাটি মানেই হচ্ছে মিশ্রণ, অর্থাৎ বাংলা শব্দ ভাণ্ডারের মধ্যে বিভিন্ন রকম শব্দ আছে, দেশি, বিদেশি, তৎসম, তদ্ভব ইত্যাদি। এই যে শব্দগুলো, যে বিভিন্ন শ্রেণী, এক শ্রেণীর শব্দের সঙ্গে আরেক শ্রেণীর শব্দের বা প্রত্যয়ের যে সংমিশ্রণের ফলে যে নতুন নতুন শব্দ তৈরি হয় তাকে বলা হয় সংকর শব্দ। যেমন হলো হেড পণ্ডিত। এখানে হেড এটা ইংরেজি শব্দ, মানে বিদেশি শব্দ, আর পণ্ডিত হলো তৎসম শব্দ। বিদেশি আর তৎসম শব্দের সংমিশ্রণের ফলে হেড পণ্ডিত শব্দটি তৈরি হয়েছে, এটা হলো সংকর শব্দ। সেই রকম হলো মাস্টার মশাই। মাস্টার এটা হলো বিদেশি শব্দ, আর মশাই এটা তদ্ভব শব্দ। এগুলো হচ্ছে সংকর শব্দের উদাহরণ। পরের বিষয় হলো, পরের প্রশ্ন প্রাকৃতজ শব্দ কাকে বলে। তো তদ্ভব শব্দগুলোকেই প্রাকৃতজ শব্দ বলা হয়, কারণ তদ্ভব শব্দগুলো প্রাকৃত ভাষার থেকে, মানে সংস্কৃত থেকে প্রাকৃত, তারপর প্রাকৃত থেকে বাংলা ভাষায় স্থান পেয়েছে, তাই এদেরকে বলা হয় প্রাকৃতজ শব্দ। তাই প্রাকৃতজ শব্দ বলা হয় তদ্ভব শব্দগুলোকে, কারণ এইগুলো প্রাকৃত ভাষার মাধ্যমে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় স্থান পায়, তাই এদেরকে প্রাকৃতজ শব্দ বলে। এই তদ্ভব শব্দের ক্ষেত্রে যে সমস্ত উদাহরণগুলো ছিল সেইগুলো এখানে হবে। যেমন অদ্য থেকে আজ, মাতা, মাতার থেকে হবে মা ইত্যাদি। এইগুলো হলো প্রাকৃতজ শব্দের উদাহরণ। এরপরের হলো খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ হলো সেই শব্দ যেগুলো আর্যরা আমাদের দেশে আসার আগে আমাদের বাংলার যে সমস্ত প্রাচীন উপজাতির মানুষ যারা বসবাস করতেন, যেমন কোল, ভিল, সাঁওতাল, ওরাও, তো এদের মধ্যে যে সমস্ত ভাষার ব্যবহার প্রচলিত ছিল, সেই ভাষার বেশ কিছু শব্দ এখনো পর্যন্ত বাংলা ভাষায় রয়ে গেছে, সেগুলোকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। যেমন ঢেকি, ঢোল, টোপর, ডাব, ডাগর, এই সমস্ত শব্দকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। পরের প্রশ্ন হলো
বিদেশাগত শব্দ, অর্থাৎ বিদেশ থেকে আগত শব্দ। যে সমস্ত শব্দ অন্যান্য মানে বিদেশি ভাষার শব্দ যে সমস্ত বাংলা ভাষায় স্থান পেয়েছে সেগুলোকে বলা হয় বিদেশাগত শব্দ। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এমন অনেক শব্দ আছে যেগুলো আরবি, ফার্সি, পর্তুগিজ, তারপর চীনা ভাষার শব্দ আছে, ফার্সি আছে ইত্যাদি বিভিন্ন ভাষার শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে রয়েছে যেগুলো বিদেশি ভাষা। তো এই সমস্ত শব্দকে বলা হয় বিদেশাগত শব্দ। যেমন আরবি ভাষার মধ্যে হয়েছে আইন, আদালত, কাগজ, জব্দ, এগুলো আরবি ভাষার শব্দ। সেরকম ফার্সি ভাষার শব্দ হলো জামা, মোজা, চশমা, এইগুলো হলো সব ফার্সি শব্দ। চীনা ভাষার শব্দ হলো চা, চিনি, লুচি ইত্যাদি। সেরকম তুর্কি ভাষার শব্দ হলো বন্দুক, বোমা। পর্তুগিজের শব্দ আনারস, আতা, আলপিন ইত্যাদি। এইগুলো হলো সব বিদেশাগত শব্দ। এর পরের প্রশ্ন, ভগ্ন তৎসম শব্দ। ভগ্ন তৎসম শব্দ মানে হলো অর্ধ তৎসম শব্দ, অর্থাৎ এমন কিছু তৎসম শব্দ রয়েছে যেগুলো সংস্কৃত থেকে বাংলা ভাষায় এলেও উচ্চারণগত বিকৃতির কারণে এগুলোর মধ্যে কিছু পরিবর্তন এসেছে। যেমন বিষ্ণু, এটা হলো সংস্কৃত শব্দ, তৎসম শব্দ। এই বিষ্ণু যখন বাংলায় এসে বিষ্টু এইভাবে উচ্চারিত হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ভগ্ন তৎসম বা অর্ধ তৎসম শব্দ। যেমন গৃহিণী, গৃহিণীর থেকে উচ্চারণের ত্রুটির কারণে বা বিকৃতির কারণে এটা হয়ে গেল গিন্নি, গৃহিণীর থেকে গিন্নি। শ্রী থেকে ছিরি, বিশ্রী থেকে বিচ্ছিরি। এইগুলো হলো সবই ভগ্ন তৎসম শব্দের উদাহরণ। দেশি শব্দ, এটাও ওই খাঁটি বাংলা শব্দের মতো, অর্থাৎ এমন কিছু শব্দ আছে যেগুলোর উৎসমূল জানা যায় না, অর্থাৎ কোন শব্দ থেকে এগুলো উৎপত্তি সেগুলো জানা যায় না। কিংবা ওই যে সমস্ত শব্দ আর্যরা এই দেশে আসার আগে যে সমস্ত প্রাচীন উপজাতির মানুষরা বসবাস করতেন, অনার্যরা, তাদের যে ভাষা সেই ভাষার শব্দগুলোকে বলা হয় দেশি শব্দ। এইগুলো হলো এই ঢোল, তারপর টোপর, ডাব, ঢেঁকি, খোপা, এগুলো হলো সব দেশি শব্দ। পরের প্রশ্ন, তৎসম আর তদ্ভব শব্দের মধ্যে পার্থক্য কী? তৎসম, তদ্ভব এদের মধ্যে মূল পার্থক্য হলো যে তৎসম শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় স্থান পেয়েছে, অন্যদিকে তদ্ভব শব্দ হলো সরাসরি সংস্কৃত থেকে বাংলায় না এসে সংস্কৃত থেকে প্রাকৃত, তারপর অপভ্রংশ ইত্যাদি বিভিন্ন স্তরের মাধ্যমে ধারাবাহিক রূপান্তরের মাধ্যমে বাংলা ভাষায় স্থান পেয়েছে। এটাই হলো তৎসম আর তদ্ভব শব্দের পার্থক্য। এর পরের প্রশ্ন, সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষার জননী বলা যায়? এই ধরনের একটা ভুল ধারণা রয়েছে যে সংস্কৃত হলো বাংলা ভাষার জননী, কিন্তু এটা নয়। কারণ ভাষার যে বিভিন্ন স্তর সেগুলোকে বলা হয়, একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এর থেকে পরবর্তী ধাপটা হলো মধ্য ভারতীয় আর্য ভাষা, তার পরবর্তী হলো নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেগুলোতে বেদ রচিত হয়েছিল সেই জন্য একে বৈদিক ভাষাও বলা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা, এটা হচ্ছে যে সমস্ত প্রাকৃত ভাষাগুলো রয়েছে সেটা মধ্য ভারতীয় আর্য ভাষা। আর নব্য ভারতীয় আর্য ভাষা হচ্ছে বর্তমান সময়ে যে সমস্ত প্রাদেশিক ভাষাগুলো রয়েছে, অর্থাৎ বাংলা, উড়িয়া, অসমিয়া থেকে শুরু করে গুজরাটি ইত্যাদি বিভিন্ন ধরনের যে ভাষা সেগুলো হলো নব্য ভারতীয় আর্য ভাষা। আর এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংস্কার করে পাণিনি তিনি সংস্কৃত ভাষার প্রচলন করেছিলেন। সংস্কৃত ভাষাটা হলো একটা কৃত্রিম ভাষা যেটা প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে সংস্কার করে এর উৎপত্তি। অন্যদিকে বাংলা সহ যে ভাষাগুলো রয়েছে সেগুলো প্রাচীন ভারতীয় থেকে মধ্য ভারতীয়, মধ্য ভারতীয় থেকে নব্য ভারতীয়, এইভাবে ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে এসেছে। তাই সঠিকভাবে যদি বলতে হয় যে বাংলা ভাষার জননী কী বা বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে, তখন উত্তর হবে মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি বলে পণ্ডিতরা
ধারণা করে থাকেন। মাগধী প্রাকৃত। এর যে পরের যে প্রশ্ন সেটা হলো তদ্ভব ও অর্ধতৎসম শব্দের মধ্যে পার্থক্য কি? তদ্ভব শব্দ আর অর্ধ তৎসম শব্দ এদের মধ্যে মূল পার্থক্য হলো যে তদ্ভব শব্দটা সংস্কৃত ভাষার শব্দ থেকে ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে বাংলায় স্থান পেয়েছে। অন্যদিকে অর্ধ তৎসম শব্দ সেটা বাংলা ভাষায় স্থান পেয়েছে কিন্তু এর মধ্যে কিছু উচ্চারণগত বিকৃতি ঘটেছে। অর্থাৎ অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে তৎসম শব্দ বাংলায় স্থান পাওয়ার পর এর মধ্যে কিছু উচ্চারণগত বিকৃতি ঘটে বাংলায় স্থান পেয়েছে, আর তদ্ভবর ক্ষেত্রে এটা একটা ধারাবাহিক রূপান্তর, অর্থাৎ সংস্কৃত থেকে প্রাকৃত তারপর বাংলা, এইভাবে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে এটা এসেছে। আর এদের মধ্যে মূল পার্থক্য আরেকটা রয়েছে, সেটা হলো তদ্ভব শব্দের সাধু চলিত উভয় ক্ষেত্রে প্রয়োগ লক্ষ্য করা যায়, কিন্তু অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে শুধুমাত্র যে কথাবার্তার যে ভাষা বা চলিত রীতিতে এই অর্ধ তৎসম শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়, সাধু রীতিতে এর ব্যবহার হয় না। এরপর 5 প্রশ্ন, বাংলা ভাষায় বহু ব্যবহৃত 5টি বিদেশি শব্দ। বাংলা ভাষায় ব্যবহৃত 5টি বিদেশি শব্দের মধ্যে প্রথম ইংরেজি ভাষার শব্দ হতে পারে। ইংরেজি ভাষায় প্রচুর শব্দ হয়, যেমন বাস, এটা ইংরেজি ভাষার শব্দ, এটা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ। এছাড়া রয়েছে যেমন আইন, এটা হলো আরবি শব্দ। আইন, মালিক, জব্দ, এগুলো সব আরবি ভাষার শব্দ। এগুলো খুব বহুল পরিমাণে বাংলায় ব্যবহৃত হয়। হাওয়া, হাওয়াটাও হলো আরবি শব্দ। ফার্সি ভাষার প্রচুর শব্দ ব্যবহৃত হয়, যেমন জামা, মোজা, এগুলো বাংলায় ব্যবহৃত হয়। এছাড়া পর্তুগিজের শব্দ রয়েছে, যেমন আনারস, আতা, ফলের মধ্যে, কিন্তু পর্তুগিজ শব্দ। ফরাসি ভাষার শব্দ হচ্ছে রেস্তোরাঁ, বাংলায় ব্যবহৃত হয়। চীনা ভাষার শব্দ চা, চিনি, বহুল পরিমাণে বাংলায় ব্যবহৃত হয়। এছাড়া মিছরি, এটা মিশরীয় শব্দ, মিছরি। এই ধরনের বিভিন্ন রকম বিদেশি শব্দ বাংলায় ব্যবহৃত হয়। 6 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখানো হয়েছে যে নিম্নোদ্ধৃত অংশগুলির নিম্ন রেখা চিহ্নিত শব্দের উৎস নির্ণয় করো। অর্থাৎ যে সমস্ত শব্দগুলো তলায় দাগ দেওয়া আছে সেগুলোর উৎস কী সেগুলো জানতে হবে। তুমি একটা স্পাই, তো এই যে স্পাই শব্দটি রয়েছে এটা হচ্ছে ইংরেজি শব্দ, তাই এটা হবে বিদেশি শব্দ। এখানে লিখতে হবে বিদেশি শব্দ। ইমারত তৈরি করা কত সোজা, এই যে ইমারত শব্দটি রয়েছে এটাও হলো বিদেশি শব্দ, এটা হলো আরবি শব্দ। আর সোজা, এটা সহজ শব্দ থেকে এসেছে, এটা হলো তদ্ভব শব্দ। এরপর সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম। মাটি, মৃত্তিকার থেকে মাটি তদ্ভব শব্দ, হস্তর থেকে হাত তদ্ভব শব্দ, ছানাছানি দেশি শব্দ। মা বলবে, মা হচ্ছে তদ্ভব শব্দ। ঠ্যাং, এটা হলো দেশি শব্দ। কুৎসিত, কুৎসিত থেকে কুৎসিত এসেছে, এটা অর্ধ তৎসম শব্দ। 6-5, এই তুফানেতে কেউ গাং পাড়ি দিও না। তুফান, এই যে তুফান শব্দটি রয়েছে এটা বিদেশি শব্দ, আরবি শব্দ। গাং, গাং হলো তদ্ভব শব্দ। আর পাড়ি, পাড়ি শব্দটিও হলো তদ্ভব শব্দ। 6 দাগেরগুলো কমপ্লিট হলো। এবার 7 বলেছে টিকা লেখো, অর্থাৎ এগুলো সম্পর্কে কিছু সংক্ষেপে লিখতে হবে। যেমন খণ্ডিত শব্দ, খণ্ডিত শব্দ কাকে বলে উদাহরণ সহ দেখাতে হবে। বলতে হবে যে কোনো একটা শব্দের কিছুটা অংশ যখন শব্দরূপে শব্দভাণ্ডারে স্থান পায় তখন তাকে খণ্ডিত শব্দ বলা হয়। যেমন টেলিফোন, এই টেলিফোন শব্দটির একটি খণ্ডিত অংশ শুধু ফোন, এটা বাংলা শব্দভাণ্ডারে স্থান পেয়েছে, তো এই ফোন হলো খণ্ডিত শব্দের উদাহরণ। সেরকম কমলা লেবু থেকে শুধু কমলা, এগুলো খণ্ডিত শব্দ। ইতর শব্দ, অর্থাৎ এমন কিছু শব্দ বাংলা শব্দভাণ্ডারে রয়েছে যেগুলো
মার্জিত লোকের ভাষায় ব্যবহৃত হয় না সেইগুলোকে বলা হয় ইতর শব্দ, যেমন গুলমারা, গেঞ্জানো, এই ধরনের ইত্যাদি শব্দগুলো হলো ইতর শব্দ। মুন্ডমাল শব্দ অর্থাৎ কোনো একটা বাক্যাংশের মধ্যে যে ছোট ছোট পদগুলো থাকে সেই প্রত্যেকটি পদের প্রথম যে বর্ণ সেইগুলোকে নিয়ে যুক্ত করে যে শব্দ তৈরি হয় তাকে বলা হয় মুন্ডমাল শব্দ। এটা অনেকটা ইংরেজি অ্যাব্রিভিয়েশনের মতো। এটা হচ্ছে উদাহরণ হলো ভিআইপি, তারপর টিভি, এটা টেলিভিশনের সংক্ষিপ্ত রূপ, তাই টিভি, ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পারসন, এইগুলোকে যুক্ত করে মুন্ডমাল শব্দ তৈরি হয়েছে। ভিআইপি এগুলো হচ্ছে মুন্ডমাল শব্দ। শূন্যস্থান পূরণ করো। তিতো, তেতো, এখানে হবে প্রথমটাতে হবে তিক্ত। তিক্ত হলো তৎসম শব্দটি, মানে সংস্কৃত, মূল সংস্কৃত শব্দ, তার থেকে প্রাকৃততে হলো তিতো, তার থেকে তেতো। সেরকম মৎস্য থেকে প্রাকৃততে হয়েছে মৎস্য, তার থেকে মাছ। খাদ্য, খজ্জ, খাজা, এখানে খাজা হবে। রাজপুত্র, রাজপুত্তুর, তার থেকে রাজপুত, এখানে হবে অদ্য, তার থেকে অজ্য, তার থেকে আজ, তাহলে এখানে হবে অদ্য। তো এইভাবে এই 8-এর শূন্যস্থান পূরণগুলো করতে হবে। এরপর হলো 9-এর দাগের বলেছে যে কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো। যেমন দুপুর, দুপুর শব্দটি এসেছে দ্বিপ্রহর থেকে দুপুর, তাহলে এটা হলো তদ্ভব শব্দ। চন্দ্র তৎসম শব্দ। আগল, আগল যে শব্দটি রয়েছে এই আগল শব্দটিও হলো একটি তদ্ভব শব্দ, আগল। সেরকম জামিন, জামিন হলো আরবি শব্দ। রাজপুত্তুর, রাজপুত্র থেকে রাজপুত্তুর শব্দটি এসেছে, তো এটা হলো অর্ধ তৎসম শব্দ। চাকা, চক্র থেকে চাকা, তদ্ভব শব্দ। শহর, শহর শব্দটি হলো বিদেশি শব্দ, এটা ফার্সি শব্দ। খোকা দেশি শব্দ। আলমারি, আলমারি হলো পর্তুগিজ, মানে বিদেশি শব্দ। ঝিঙ্গে, ঝিঙ্গে হলো দেশি শব্দ। ফুল, ফুল শব্দটিও তদ্ভব শব্দ। মুকুল আরবি শব্দ, মানে বিদেশি। পেত্তয়, প্রত্যয় থেকে পেত্তয়, এটা অর্ধ তৎসম। রৌদ্র তৎসম শব্দ, সংস্কৃত থেকে এসছে। ঝান্ডা, ঝান্ডা হলো হিন্দি শব্দ, মানে এটা প্রাদেশিক ভাষার শব্দ। ডাক্তারখানা, ডাক্তারখানা, এটার মধ্যে দুটো শব্দ মিশ্র শব্দ, এটা ডাক্তার যুক্ত খানা, বিদেশি প্রত্যয় যুক্ত মিশ্র শব্দ। সেখানের মধ্যে ছা শব্দটি রয়েছে। ছা, এটা হলো তদ্ভব শব্দ। পেরেক পর্তুগিজ শব্দ, পেরেক এটা বিদেশি শব্দ, মানে পর্তুগিজ পেরেক। স্টিমার বিদেশি শব্দ, ইংরেজি। ফোন, টেলিফোন থেকে খণ্ডিত শব্দ হয়ে। গোছানো শব্দটি হলো দেশি শব্দ। এরপর কলম, কলম শব্দটি হলো বিদেশি শব্দ অর্থাৎ আরবি। বেকসুর, বেকসুর হলো বিদেশি উপসর্গযুক্ত, এটাও হলো একটা বিদেশি শব্দ। বৃক্ষ তৎসম শব্দ। কাঠ, এটা কাষ্ঠ শব্দ থেকে কাঠ শব্দটি এসছে, তাই এটা হলো তদ্ভব শব্দ। পিলে, পিলে শব্দটি হলো তদ্ভব। অনার সৃষ্টি থেকে অনার সৃষ্টি, এটা হলো অর্ধ তৎসম। কৃষ্ণর থেকে কেষ্ট, এটাও হলো অর্ধ তৎসম। এইভাবে 9-এর দাগের যে বিভিন্ন ধরনের শব্দ কোনটা কোন শ্রেণীর সেই প্রশ্নগুলো হলো।
এরপর হচ্ছে এখানে 10-এর দাগের কয়েকটি সংকর বা মিশ্র শব্দের দেওয়া আছে উদাহরণ, সেইগুলো কী ধরনের মিশ্র শব্দ সেইগুলো বের করতে হবে। যেমন ফেরিওয়ালা, এখানে দুটো শব্দ আছে ফেরিওয়ালা, ওয়ালাটা হলো প্রত্যয়, বিদেশি প্রত্যয়, আর ফেরি যে শব্দটি হলো সেটা হলো হিন্দি অর্থাৎ প্রাদেশিক শব্দ। তাহলে ফেরি হিন্দি আর ওয়ালা হলো বিদেশি প্রত্যয়। পদ্ম পুকুর, পদ্ম যে শব্দটি রয়েছে এইটি হলো একটি তৎসম শব্দ, আর পুকুর হলো তদ্ভব শব্দ। ফুল মোজা, ফুল হলো একটি বিদেশি শব্দ মানে ইংরেজি, আর মোজা এটা ফার্সি শব্দ, এটাও বিদেশি। পাহাড় পর্বত, এখানে পাহাড় হলো তদ্ভব, পর্বত তৎসম। বেকসুর, এটা হলো বিদেশি উপসর্গযুক্ত একটা মিশ্র শব্দ। হেড মিস্ত্রি, হেড এটা ইংরেজি অর্থাৎ বিদেশি শব্দ। মিস্ত্রি এটাও বিদেশি শব্দ, মিস্ত্রি হলো পর্তুগিজ শব্দ। শাক সবজি, এই যে শাক এটা হলো একটা তদ্ভব শব্দ, আর সবজি এটা ফার্সি শব্দ বিদেশি। হাট বাজার, যে হাট বাজার এখানে দুটো শব্দ আছে, হাট হলো তদ্ভব, বাজার হলো বিদেশি ফার্সি শব্দ এটা। সেরকম কোর্ট কাছারি, কোর্ট ইংরেজি শব্দ মানে বিদেশি, কাছারিটাও হলো বিদেশি শব্দ, ফার্সি নয় তুর্কি শব্দ। তাহলে কোর্ট কাছারি দুটোই হলো বিদেশি শব্দ। এরপর হলো মাঝরাত্রি, মাঝ এটা কোন শব্দ থেকে এসছে? এটাও হলো একটা পরিবর্তিত তদ্ভব শব্দ মাঝ, আর রাত্রি যেটা সেটা হলো তৎসম শব্দ। বন্দুক পিস্তল দুটো শব্দ আছে এখানে, বন্দুক তুর্কি, পিস্তল পর্তুগিজ শব্দ, মানে দুটোই বিদেশি শব্দ। পরেরটা হলো কাজ কারবার, কাজ কারবার, কাজ হলো তদ্ভব শব্দ, কার্য থেকে কাজ, আর কারবার, কারবার যে শব্দটি রয়েছে সেটা হলো ফার্সি শব্দ মানে বিদেশি শব্দ। তো এইভাবে হলো কাজ কারবার। পর জলা জমি, জলা এটা হলো তদ্ভব, আর জমি এটা বিদেশি শব্দ, বিদেশি মানে ফার্সি। বেতার, এখানে বে এটা হলো বেতার, বিদেশি উপসর্গযুক্ত। আর তার, তার যে শব্দটি রয়েছে এটাও হলো একটা তৎসম শব্দ, বিদেশি উপসর্গযুক্ত তৎসম শব্দ, মিশ্র শব্দ। ঘরানা, এটা বিদেশি প্রত্যয়, ঘর, ঘর হচ্ছে একটা তদ্ভব শব্দ আর তার সঙ্গে আনা যুক্ত হয়েছে, ঘরানা, এটা হলো বিদেশি প্রত্যয়। পণ্ডিতগিরি, পণ্ডিত তৎসম, গিরি এটাও হলো একটা প্রত্যয়, বিদেশি প্রত্যয়। এইভাবে পণ্ডিতগিরি শব্দটি তৈরি হয়েছে। বাজিকর, বাজি এটা হলো একটা বিদেশি শব্দ আর তার সঙ্গে কর প্রত্যয় যুক্ত হয়েছে, এইভাবে বাজিকর শব্দটি হয়েছে। বাজি শব্দটি হলো একটা ফার্সি শব্দ, সেরকম মাস্টার মশাই, মাস্টার বিদেশি শব্দ ইংরেজি, আর মহাশয় থেকে মশাই তদ্ভব। এইভাবে মাস্টার মশাই একটি সংকর শব্দ রূপ নিয়েছে। পাউরুটি, পাউরুটি পাও হলো পর্তুগিজ মানে বিদেশি শব্দ, আর রুটি হলো তদ্ভব শব্দ। সেরকম খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ, খ্রিস্টটা হলো বিদেশি ইংরেজি শব্দ, আর অব্দ এটা হলো তদ্ভব শব্দ। তো এইভাবে হাতে কলমের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো সেইগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বের ভিডিওতে।